ফিরে এলাম বিরতির পর। ব্রাজিল থেকে আমেরিকায় রপ্তানি হওয়া পণ্যে 50% শুল্ক চাপানোর পরদিনই পড়শি দেশ কানাডার পণ্যে চড়া শুল্ক আরোপ করার কথা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন কানাডার সমস্ত পণ্যের উপর 35% শুল্ক আরোপ করা হচ্ছে। আগামী 1 আগস্ট থেকেই নয়া শুল্ক নীতি কার্যকর হয়ে যাবে বলে জানিয়েছেন ট্রাম্প। ইতিমধ্যেই কানাডার প্রেসিডেন্ট মার্ক কার্নের উদ্দেশ্যে চিঠি লিখে ফেলেছেন তিনি। হোয়াইট হাউস সূত্রে খবর, শুক্রবারের মধ্যে সে চিঠি অটোয়ায় পৌঁছে যাবে। তবে বৃহস্পতিবারই 35% শুল্ক আরোপের কথা কানাডা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে বলে ট্রাম্প প্রশাসন সূত্রে খবর। কানাডার ওপর ট্রাম্পের গোসার দুটি কারণ। কানাডার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে নিজেই সেই কারণগুলির উল্লেখ করেছেন তিনি। তার একটি হল আমেরিকা এবং কানাডার মধ্যে বাণিজ্য ঘাটতি, অপরটি হল ব্যথা উপশমকারী ওষুধ ফেন্টানাইল। যদিও ট্রাম্প প্রশাসনের অভিযোগ, আমেরিকায় ওষুধটি মাদক হিসেবে ব্যবহার করা হয়। এই মাদকটি ব্যথার উপশমের ক্ষেত্রে মরফিনের তুলনায় বহুগুণ শক্তিশালী। এর আগেও ট্রাম্প অভিযোগ করেছিলেন কানাডা হয়ে এই মাদক আমেরিকায় প্রবেশ করছে। বৃহস্পতিবারও ফের একই অভিযোগ করেছেন ট্রাম্প। কানাডাকে পাঠানো চিঠিতে দাবি করেছেন আমেরিকায় ফেন্টানাইল ঢোকা রুখতে ব্যর্থ হয়েছে অটোয়া। বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে বোঝাপড়া না করে ওয়াশিংটনের ওপর পাল্টা শুল্ক চাপানোর কারণেও কানাডার ওপর চটেছেন ট্রাম্প। জানিয়েছেন এই সমস্ত কারণেই কানাডা থেকে আমেরিকায় ঢোকা সমস্ত পণ্যে 35% শুল্ক আরোপ করা হচ্ছে। শুল্ক এড়িয়ে কোনো পণ্য আমেরিকায় ঢোকানোর চেষ্টা করা হলে তা আরও বেশি পরিমাণ শুল্ক চাপানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাছাড়া কানাডার উদ্দেশ্যে কার্যত হুমকি দিয়ে ট্রাম্প জানান, পাল্টা শুল্ক আরোপ করা হলে 35%-এর বাইরে অতিরিক্ত শুল্ক আরোপ করবে আমেরিকা। তবে একটি শর্তে কানাডার ওপর শুল্ক তুলে নেবে বলে জানিয়েছেন ট্রাম্প। সেক্ষেত্রে কানাডা সরকার কিংবা সেদেশের সংস্থাগুলিকে আমেরিকায় পণ্য উৎপাদন করতে হবে। ক্ষমতায় আসার পরেই ট্রাম্প ঘোষণা করেছিলেন তিনি প্রতিবেশী কানাডা এবং মেক্সিকোর পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন। গত ফেব্রুয়ারিতেই ট্রাম্প জানান কানাডার পণ্যে আমেরিকা 25% শুল্ক বসাবে। আমেরিকার পণ্যের ওপর পাল্টা 25% শুল্ক আরোপ করে কানাডার তদানীন্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার। কানাডার ওপর শুল্ক আরোপের কারণ হিসেবেও সেবারে ফেন্টানাইলকে দায়ী করেছিলেন ট্রাম্প। গত দুদিনে প্রায় 25টি দেশকে শুল্ক চিঠি ধরিয়েছেন ট্রাম্প। তবে এখনও অনেক দেশকে এই সংক্রান্ত চিঠি পাঠানো বাকি রয়েছে। ট্রাম্প জানিয়েছেন বাকি এই দেশগুলির পণ্যের ওপর 15 অথবা 20% শুল্ক চাপতে পারে। বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা চলছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত কথাবার্তা অনেকটা এগোলেও এখনও পর্যন্ত ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাই নয়াদিল্লির ওপরেও এই 15 থেকে 20% শুল্ক চাপবে কিনা তা এখনও স্পষ্ট নয়। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকানদের ইরানে না যাওয়ার পরামর্শ দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আমেরিকার বিদেশ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে এই বার্তা দিয়েছে। বিশেষত আমেরিকা ইরান দ্বৈত নাগরিকত্ব প্রাপকদের আরো বেশি করে সতর্ক হওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রশাসন। ইরানে ভ্রমণ গুরুতর ঝুঁকি আছে পরে এমনটাই জানিয়েছে তিনি। আমেরিকানদের ইরানে না যাওয়ার পরামর্শ দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিজ্ঞপ্তিতে জোর দিয়ে বলা হয়েছে, বোমা হামলা বন্ধ হয়ে গিয়েছে মানে এই নয় যে এখন ইরানে ভ্রমণ করা নিরাপদ। ট্রাম্প প্রশাসনের দাবি, ইরান দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি দেয় না। শুধু তাই নয়, তেহরান কর্তৃপক্ষ আমেরিকানদের ইরানে ঢুকতে দিতে চান না। মার্কিন বিদেশ দপ্তরের তরফে একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে। ইরানে আমেরিকাদের নির্বিচারে আটক করার বিষয়ে উল্লেখ করে যাবতীয় তথ্য প্রদান করা হয়েছে ওই ওয়েবসাইটে। উল্লেখ্য, দ্বৈত নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে ইরানের আচরণ নিয়ে অতীতে বারবার উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকজন ইরান আমেরিকানকে আটক করেছে তেহরান কর্তৃপক্ষ। সেই সব বিষয় উল্লেখ করেই ইরানে না যাওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রশাসন। ইরান এবং ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত এবং তাতে আমেরিকার যোগ দেওয়ার পর থেকেই উত্তপ্ত পশ্চিম এশিয়া। গত 13 জুন ইরানের বিরুদ্ধে রাইজিং লায়ন অভিযান শুরু করে ইসরায়েল। বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কেন্দ্রগুলি। অভিযানের সময় ইরানের 2 পরমাণু কেন্দ্রে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। বিমান হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক প্রধান এবং পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। পাল্টা হামলা চালায় ইরানও। 2 দেশের মধ্যে যুদ্ধে ঢুকে পড়ে আমেরিকাও। ইরানের পারমাণবিক পরিকাঠামো ধ্বংস করার লক্ষ্যে গত 22 জুন বিমান হামলা চালায় মার্কিন সেনা। আমেরিকার প্রেসিডেন্ট হামলার পর দাবি করেন ইরানের পরমাণু কেন্দ্রগুলি ধ্বংস করতে সফল হয়েছে। আমেরিকার হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালায় ইরান। এই সামরিক উত্তেজনার মধ্যেই ট্রাম্প জানান, ইরান এবং ইসরায়েল 2 দেশই যুদ্ধবিরতিতে রাজি। ওয়াশিংটনও চায় না তেহরানের সঙ্গে সংঘাতে জড়াতে। শুধু তাই নয়, ইরানের সঙ্গে পরমাণু চুক্তির জন্য আলোচনাও করতে চান বলে দাবি করেন আমেরিকা। যদিও এখনো পর্যন্ত এই আলোচনা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে 2 দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে বলে দাবি অনেকের। সেই আবহে ইরানে ভ্রমণ নিয়েও সতর্ক করল ট্রাম্প প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক।
ভারতের সর্বনাশ ডেকে আনছে চীন। চীনের মধ্যে পড়া তিব্বতের ইয়ারাংলুপ সাংপো নদীর ওপর গড়ে উঠেছে এক বাঁধ, যার ফলে ভারতকেই শুকিয়ে বা ডুবিয়ে মারতে পারবে চীন। পেহেলগাঁও জঙ্গি হানার প্রতিশোধে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি রদ করে রাখা ভারতের শিরে সর্বনাশ ডেকে আনছে চীন। বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের এই চীনের বাঁধ ভারতীয় সীমান্তের ঠিক 50 কিমি ওপারে তিব্বতে অত্যন্ত গোপনে মাথা তুলে দাঁড়াতে চলেছে। চীনের মধ্যে পড়া তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর গড়ে উঠছে এই বাঁধ। একবার এই বাঁধ তৈরি হয়ে গেলে ভারতের উত্তর পূর্বাংশে চীনা জলবোমার ঘড়ির কাঁটা বেজিং এর হাতে চলে যাবে। এই জলবিদ্যুৎ প্রকল্পের খরচ ধরা হয়েছে আনুমানিক 137 বিলিয়ন মার্কিন ডলার। প্রকল্প থেকে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যার জেরে চীনের 3 গিরিখাদের বাঁধও বামনাকৃতির হয়ে যাবে। 7,660 ফুট দীর্ঘ এবং 607 ফুট উচ্চতার ইয়াৎসের নদীর ওপর নির্মিত এই বাঁধ থেকে বর্তমানে 22,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। নতুন বাঁধের ব্যাপারে চীন অত্যন্ত গোপনীয়তা রেখে পা বাড়াচ্ছে। সীমান্ত ও ভৌগোলিক পরিবেশের দিক থেকে অরুণাচল প্রদেশের ঢিলছোড়া দূরত্বে নির্মিত বাঁধের বিরাটত্ব এবং প্রভাব ভারতের কাছে বিরাট বিপদ ঘণ্টির সামিল। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এই কারণেই অতি সম্প্রতি এই বাঁধকে ভারত বিরোধী জলবোমার ঘড়ি চলতে শুরু করেছে বলে কেন্দ্রের মোদী সরকারকে সতর্ক করে দেন। এই বাঁধের ফলে ব্রহ্মপুত্রের অববাহিকায় বিধ্বংসী বন্যার আশঙ্কা থাকবে। শুধু তাই নয়, বাস্তুতন্ত্রের উপরও ব্যাপক প্রভাব ফেলবে। মেডক প্রদেশের অন্তর্গত এই বাঁধের অনুমোদন হয়েছে 2024 সালে, কিন্তু তারপর থেকে চীন প্রশাসন এতটুকু স্বচ্ছতা না দেখিয়ে অত্যন্ত গোপনভাবে পা ফেলছে। অরুণাচল প্রদেশের কাছে এই বাঁধ অস্তিত্ব সংকটে ফেলতে পারে রাজ্যকে। হঠাৎ জল ছেড়ে দিলে সিয়াং ও ব্রহ্মপুত্রে বান ডাকবে, আবার জল আটকে রেখে সামান্য করে ছাড়লে তা অরুণাচলের সংকট তৈরি করবে। চীনকে এই কারণেই মুখ্যমন্ত্রী বিশ্বাস করতে পারছেন না যে এই দেশ এখনও আন্তর্জাতিক জল চুক্তিগুলিকে সই করেনি। বিশেষভাবে নদীর জলবন্টন নিয়ে চীন রাজনৈতিক ব্ল্যাকমেল করতে পারে ভারতকে, প্রয়োজনে অস্ত্র হিসেবেও ব্যবহার করতে পারে। কারণ সিন্ধু জল চুক্তি বন্ধ করার পর নয়াদিল্লিকে বেশ কয়েকজন চীনা এবং পাক নেতা হুঁশিয়ারি দিয়েছিলেন, বেজিং যদি নদী জলপথের ছিপি আটকে দেয় তাহলে ভারতও শুকিয়ে মরবে। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে ইলন মাস্কের টেসলা। 15 জুলাই মুম্বাইয়ে খুলছে টেসলার প্রথম এক্সপিরিয়েন্স সেন্টার বা শোরুম। এই সেন্টারটি চালু হবে মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে। এটা ভারতের মাটিতে টেসলার প্রথম উপস্থিতি। অবশেষে ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে ইলন মাস্কের টেসলা। 15 জুলাই মুম্বাইয়ে খুলছে টেসলার প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার বা শোরুম। এই সেন্টারটি চালু হবে মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে, যা হতে চলেছে ভারতের মাটিতে টেসলার প্রথম উপস্থিতি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই টেসলার 5টি মডেল ওয়াই গাড়ি চীন থেকে এসে পৌঁছেছে মুম্বাইয়ে। এই গাড়িগুলি এসেছে সাংহাইয়ের কারখানা থেকে এবং ভারতের কাস্টমসে এগুলির মূল্য ঘোষণা হয়েছে 2.77 মিলিয়ন টাকা। তবে সম্পূর্ণ তৈরি গাড়ির ওপর 70% আমদানি শুল্কের কারণে প্রতি গাড়িতে প্রায় 2.1 মিলিয়ন টাকার শুল্কও দিতে হয়েছে। প্রসঙ্গত, ভারতের বাজারে প্রবেশের অংশ হিসেবে টেসলা গত কয়েক মাস ধরেই দেশ জুড়ে নিয়োগ প্রক্রিয়া জোরদার করেছে। সংস্থাটি বিশেষত মুম্বাই ও নয়াদিল্লিতে সম্ভাব্য শোরুমের জায়গা খুঁজছিল। এই প্রক্রিয়ায় একাধিক বাণিজ্যিক হাব পরিদর্শনও করা হয়েছে বলেই সূত্রের খবর। গত কয়েক বছর ধরেই মূলত টেসলা ভারত সরকারের কাছে আমদানি শুল্ক কমানোর জন্য লবিং করছিল। যদিও এবার শুধু শোরুম খোলা হচ্ছে, এখনো পর্যন্ত ভারতের উৎপাদন বা গাড়ির পার্টস তৈরির পরিকল্পনা নেই কোম্পানির। গত মাসে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্র ভারী শিল্প মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী বলেন, টেসলা শুধুমাত্র শোরুম খুলতে চায়, ভারতে তারা এখনও উৎপাদনে আগ্রহী দেখাচ্ছে না। এই ঘোষণার মাধ্যমে ভারতীয় বৈদ্যুতিক গাড়ির বাজারে এক নতুন অধ্যায়ের সূচনা হলো ঠিকই, কিন্তু উৎপাদন না থাকায় টেসলার ভারতে ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে প্রশ্ন থাকছেই। হাই নিউজ নেটওয়ার্ক। ক্যাফে খোলার সঙ্গে সঙ্গে বিপত্তি। রাত 1টায় লাগাতার গুলিবর্ষণ কপিল শর্মার ক্যাপস ক্যাফেতে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, কিন্তু যে কোনো ব্যক্তির কাছে তার নতুন খোলা ক্যাফের এই পরিণতি শঙ্কিত হওয়ার পক্ষেই যথেষ্ট। ইতিমধ্যে এই কপিলের অনুরাগীদের মধ্যে গুঞ্জন, কানাডায় কি ক্রমশ সন্ত্রাস বাড়ছে? ক্যাফে খোলার সঙ্গে সঙ্গেই বিপত্তি। খবর, 9 জুলাই রাত 1টায় লাগাতার গুলিবর্ষণ কপিল শর্মার মাত্র এক সপ্তাহ আগে খোলা ক্যাপস ক্যাফেতে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই,
কিন্তু যে কোনো ব্যক্তির কাছেই তার নতুন খোলা ক্যাফের এই পরিণতি শঙ্কিত হওয়ার পক্ষে যথেষ্ট। ইতিমধ্যেই কপিলের অনুরাগীদের মধ্যে গুঞ্জন, কানাডায় কি ক্রমশ সন্ত্রাস বাড়ছে? খালিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিং লাড্ডির ঘটনার দায় স্বীকার করে নিতেই সম্ভবত এই গুঞ্জনের সূত্রপাত। যার ক্যাফেতে এত বড় ঘটনা ঘটল, সেই কপিল কি বলছেন? খবর, তিনি এখনও বিষয়টি নিয়ে ব্যক্তিগত মতামত দেননি। তবে তার ক্যাফের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে সহিংসতার নিন্দার পাশাপাশি হাল ছেড়ে না দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও লেখা হয়েছে, আমরা ধোয়া ওঠা নানা স্বাদের কফি আর আড্ডার মাধ্যমে আপনাদের মনে আনন্দ ছড়িয়ে দেব, এই স্বপ্ন নিয়ে ক্যাফে খুলেছে। সেই স্বপ্নের সঙ্গে সহিংসতা মিশে যাওয়া সত্যিই কাম্য নয়। আমরা এই ধাক্কা দ্রুত সামলে ওঠার চেষ্টা করছি এবং হাল ছাড়ছি না। পাশাপাশি রেস্তোরাঁ কর্তৃপক্ষ সমর্থকদের উদ্দেশ্যে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন। বিপদের দিনে কর্তৃপক্ষ এবং ক্যাফে কর্মীদের পাশে থাকা সকলের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে বলেই দাবি কর্তৃপক্ষের। শীঘ্রই ক্যাফেটি আবার খোলা হবে, একথাও জানানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে এতে ক্যাফের সুনাম নষ্টের পাশাপাশি সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কথা জানাতে ভোলেননি কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। বৃষ্টির দাপট কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে, তবে শুক্রবারও সকাল থেকে আকাশের মুখ কালো। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গেও আজও এবং শুক্রবার এবং শনিবার এই বৃষ্টি নিয়ে কোনো সতর্কবার্তা নেই, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। সোমবার থেকে কি আবার ভারী বৃষ্টি শুরু হবে? গাঙ্গেয় বঙ্গের উপরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের প্রভাবে গত কয়েকদিন ধরে বিস্তর ভোগান্তি হয়েছে সাধারণ মানুষজনের। কলকাতা এবং শহরতলির রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে টানা বৃষ্টিতে। তবে নিম্নচাপ অঞ্চল কিছুটা দুর্বল হয়েছে, সরেছে পশ্চিম দিকে। আপাতত কলকাতা এবং দক্ষিণের বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট কিছুটা কমবে। ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে শুধু 3টি জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে বর্ষার বাতাস এখনও অতি সক্রিয়, যার ফলে দক্ষিণের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে জেলায় জেলায়। আগামী সোমবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। তবে সমুদ্র উপস্থিতি আপাতত স্বাভাবিক থাকবে। মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনো সতর্কতা নেই। আগামী সপ্তাহে দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। রবিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে। চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণ হবে মঙ্গলবার থেকে। টানা বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির কারণে তাপমাত্রাও অনেকটাই কমেছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি কম। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।